আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হামাস, হিজবুল্লাহ ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে, ঘোষণা আইআরজিসির। এরপর জানিয়ে দিব, আমি নির্বাচনে হারলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থাকবে, ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 24 জন। এরপর থাকবে, গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কি উদ্দেশ্য, থাকবে বিস্তারিত। ভিউয়ার্স, এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। ইসরায়েলের সবগুলো গ্যাস ক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে, ঘোষণা আইআরজিসির। ইরানে নতুন করে যে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরায়েলের সকল জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফাদাভি গতকাল লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে হামলা চালালে নিজের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানির সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাব। ফিলিস্তিন ও লেবাননে ইহুদিবাদী সেনাদের ভয়ঙ্কর সব অপরাধের শাস্তি দিতে গত মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তেল আবিব ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয়। ওই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, ইরান একটি বিশাল দেশ যার রয়েছে বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র, অথচ ইসরায়েলের মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে। জেনারেল ফাদাবি বলেন, ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি গতকাল আল মায়াদিন বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো কাঁচা কাজ করে তাহলে তাকে ভয়ানক ও ধ্বংসাত্মক জবাব দেয়া হবে। তিনি বলেন, আমরা ব্যতীত ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি, কিন্তু এখন আমরা উপযুক্ত সময়ে নিখুঁত ও ধ্বংসাত্মক জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে। জেনারেল মোসাবি বলেন, ইসরায়েল যে কোনো পর্যায়ে যতখানি আগ্রাসন চালাবে তেহরান তার চেয়ে শক্তিশালী জবাব দিবে। আমি নির্বাচনে হারলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। খবর তাসের। ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন এটি আমার শেষ নির্বাচন হতে পারে। মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক এর আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না। ইলন মাস্কের মতে, ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে ডেমোক্রেটিক পার্টি 4 বছর পরে আবারও ক্ষমতায় আসবে। আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরমেন্সের পর তিনি নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়েন। বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। ইরাকি ড্রোন হামলায় 2 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 24 জন। অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটিতে ইরাক থেকে প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে 2 ইহুদিবাদী সেনা নিহত ও 24 জন আহত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো হতাহতের এই ঘটনা স্বীকার করেছে। ইহুদিবাদী বাহিনী জানিয়েছে, গতকাল ইরাক থেকে আসা 2টি ড্রোনের একটি আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও অপরটি একটি সেনাঘাঁটিতে আঘাত হানে। এর আগে
আগে ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থান লক্ষ্য করে 3টি ড্রোন নিক্ষেপের খবর দিয়েছিল। এদিকে গাজা উপত্যকা ও লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় আরও 25 ইসরায়েলি সেনার আহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। আহতদের মধ্যে 11 জনের অবস্থা গুরুতর হওয়ার কথা জানালেও এ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি ইহুদিবাদী বাহিনী। গত বছরের 7 অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিজের সামরিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছে তেল আবিব। এ সময় গাজা ও লেবাননে ইসরায়েলি সেনা হতাহতের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে প্রচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে নিজের 9 সেনার খতম হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। অথচ লেবাননে হিজবুল্লাহ জানিয়েছে বৃহস্পতিবার তাদের একদিনের হামলায় 17 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজার পর ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, নিহত ছাড়ালো 2000। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে সেই দিন ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত 1200 জন, আহত 3000-এর বেশি। সেই সঙ্গে অন্তত 250 জনকে জিম্মি করেছে হামাস। সেই দিন থেকেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধ চলছে। এতে গাজায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে, আহত লাখেরও বেশি। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছর থেকে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। গোষ্ঠীটির ওপর পাল্টা আক্রমণ চালাত ইসরায়েলও, তবে সম্প্রতি হিজবুল্লাহর ওপর হামলা পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল বাহিনী। গত 17 ও 18 সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত কয়েক হাজার পেজারে একযোগে বিস্ফোরণে 2 জন শিশুসহ 12 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়। ওই বিস্ফোরণে নিহত কয়েকজনের জানাজার সময়ও সেখানে কিছু বিস্ফোরণ ঘটে। এছাড়া ওয়াকিটকি সহ যোগাযোগের নানা ধরনের তারবিহীন যন্ত্র বিস্ফোরণ নিহত হয় 20 জন এবং আহত হয় 450 জনের বেশি। এরপর গত 23 সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। 27 সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে অতর্কিত হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলি বাহিনী গত 1 অক্টোবর থেকে লেবানন স্থল অভিযান শুরু করে। শনিবার তথা আজ 5 অক্টোবর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত লেবানন জুড়ে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 127 জন শিশু এবং 261 জন নারী রয়েছেন। এছাড়া 12 লাখের বেশি লেবানিজ ঘরছাড়া হয়েছে। পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। কি উদ্দেশ্য? প্রায় 1 দশক পর পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতীয় কোন পররাষ্ট্রমন্ত্রী। চলতি অক্টোবরের মাঝামাঝি হতে পারে বিরল এই সফর। আন্তঃসরকার সংস্কার সংহাই কোঅপারেশন অর্গানাইজেশন যে যোগ দিতে বৈরী সম্পর্কের দেশটি সফর করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খবর এনডিটিভির। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে তথ্য জানান। তিনি বলেন, আগামী 15 ও 16 অক্টোবর ইসলামাবাদে এসসিওর সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের কোন মন্ত্রী সর্বশেষ পাকিস্তান সফর করেছিল 2015 সালে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি। তারপর গত প্রায় 10 বছরে ভারতের কোন মন্ত্রী আর পাকিস্তান সফরে যাননি। প্রসঙ্গত এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠিত হয় 2001 সালে। ভারত পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যদের তালিকায় রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। পররাষ্ট্রমন্ত্রী শুধু এসসিও সম্মেলন যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন জানিয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেছেন। তবে মিস্টার জয়শঙ্কর পাকিস্তান সফর বেশ তাৎপর্যপূর্ণ, কারণ এ সফরকে নয়াদিল্লির পক্ষ থেকে একটি বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত আগস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসসিও সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গত 30 আগস্ট পাকিস্তান থেকে একটি আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত, যাতে ভারতকে এসসিও কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। বর্তমানে এসসিও কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের রোটেটিং চেয়ারম্যানশিপ রয়েছে পাকিস্তানে। সে প্রেক্ষাপটে তারা 2 দিনব্যাপী এসসিও হেডস অব গভর্নমেন্ট বৈঠকের আয়োজন করেছে। এই সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন রাউন্ডের বৈঠক হবে, যেখানে আর্থিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে এসসিও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে।